নমস্কার বন্ধুরা, গল্পের হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, গল্পের হাটে আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের রচিত ছোট গল্প ছর্দির বর্দি। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। গল্প পাঠে আমি বৈশালী, আর আপনারা শুনছেন আজকের গল্প ছর্দির বর্দি। আমার ছর্দি দিল্লি থেকে আসবে। আমি তাকে আনতে গিয়েছি হাওড়া স্টেশনে। ছর্দি একাই আসছে। দিল্লিতে আমার বড় মামা থাকেন। তিনি ছর্দিকে ট্রেনে তুলে দিয়েছেন। ছর্দির খুব সাহস। একা একা যে কোনো জায়গায় যেতে ভয় পায় না। একবার ছর্দিকে একটা চাকরির পরীক্ষার জন্য মাদ্রাজ যেতে হয়েছিল। তখন মা বলেছিলেন দাদাকে সঙ্গে যেতে, কিন্তু ছর্দি বলেছিল কিচ্ছু দরকার নেই। আমি কি কচি খুকি যে আমায় হাত ধরে নিয়ে যেতে হবে? মা বলেছিলেন, ও মা, কোনো মেয়ে আবার একলা একলা অত দূরের রাস্তায় যায় নাকি? ছর্দি বলেছিল, আজকাল বাঙালি মেয়েরা একলা একলা প্লেন চালায়, তা জানো না? তোমাদের সময়কার মতন কি সবাই এখনো অত ভীতু আছে? ছর্দির দারুণ জেদ। শেষ পর্যন্ত ঠিক একলা গেল। তারপর দিনই মাদ্রাজ মেলের দুর্ঘটনার কথা শোনালো রেডিওতে। আমাদের বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেল। মা খাওয়া বন্ধ করলেন। দাদা আর বাবা ছোটাছুটি করতে লাগলেন খবর জানবার জন্য। শেষ পর্যন্ত দাদা প্লেনে করে চলে গেলেন মাদ্রাজ। তারপর দিনই মাদ্রাজ থেকে ছর্দির টেলিগ্রাম এলো, ঠিক সময়েই চাকরির পরীক্ষা দিয়েছি, চিন্তার কিচ্ছু নেই। দুর্ঘটনা হয়েছিল মাদ্রাজ শহর থেকে 7 মাইল দূরে। ইঞ্জিন আর সামনের দিকে দুটো কামরা ভেঙে গিয়েছিল। ছর্দির কিচ্ছু হয়নি। ছর্দি মাথা ঠান্ডা রেখে ট্রেন থেকে নেমেই কাছাকাছি একটা দোকান থেকে সাইকেল ভাড়া নিয়ে সাইকেল চালিয়ে চলে গিয়েছিল চাকরির জায়গায়। তখন সবাই ছর্দিকে ধন্য ধন্য করেছিল। মাদ্রাজে চাকরি পেয়েও ছর্দি অবশ্য বেশি দিন সেই চাকরি করেনি। এক জায়গায় ওর মন টেকে না। ছর্দি এখন চাকরি করে দিল্লিতে। 4 মাস বাদে কলকাতায় বেড়াতে আসছে। ট্রেন 1 ঘন্টা লেট। আমি প্ল্যাটফর্মে পায়চারি করছিলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। কোথাও একটু বসবার জায়গা নেই। বসবার বেঞ্চিগুলোতে লোকেরা শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। তারপর এক সময় প্ল্যাটফর্ম কাঁপিয়ে ঝমঝমিয়ে ট্রেন এলো। লোকজনের ঠেলাঠেলি আর হইচই। আমি গিয়ে মেয়েদের কামরার সামনে দাঁড়ালাম। মেয়েদের কামরায় ছর্দি আর একজন বৃদ্ধা মহিলা ছাড়া আর কেউ নেই। দিল্লি থেকে এত ফাঁকা এসেছে বিশ্বাসই করা যায় না। ওরা দুজনে নিশ্চয়ই খুব আরামে ঘুমিয়ে এসেছে। ছর্দি সেই বৃদ্ধা মহিলার হাত ধরে খুব সাবধানে তাকে নামতে সাহায্য করলো। আমি ততক্ষণে ছর্দির সুটকেস বেডিং নামিয়ে ফেললাম। ছর্দি আমাকে বলল, এই নীলু, একে প্রণাম কর, ইনি আমার বর্দি। আমি একটু অবাক হলাম। আমার একটাই মোটে দিদি। তাছাড়া ছর্দির যদি কোনো বর্দি থাকেন তাহলে তিনি তো আমারও বর্দি হবেন, কিন্তু কোনোদিন এর কথা তো শুনিনি। বৃদ্ধা মহিলার গায়ের রং টুকটুকে ফর্সা, মাথার চুলগুলো ধবধবে সাদা, মুখে একটা মিষ্টি হাসি। ইনি নিশ্চয়ই খুব বড় পরিবারের কেউ। দুজন খাকি পোশাক পরা লোক ওর জিনিসপত্র নিতে এসেছে। ওর হাতে একটা সুন্দর কারুকার্য করা বেতের বাক্স। সেটা উনি কারুকে দিলেন না। নিশ্চয়ই ওই বাক্সে ওর গয়না টয়না আছে। আমি ছর্দির কথা মতো ওকে প্রণাম করলাম। উনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো, সাহসী হও। তারপর উনি ছর্দির দিকে ফিরে বললেন, তোমরা আমার সঙ্গেই চলো না, আমার জন্য তো গাড়ি এসেছে। আমিও বাবার অফিসের গাড়ি নিয়ে এসেছি। তাড়াতাড়ি সেই কথাটা বললাম। উনি তখন বললেন, আচ্ছা তাহলে চলি।
ছর্দিকে বললেন, যা বলেছি সব মনে থাকবে তো? ছর্দি বলল, হ্যাঁ বর্দি, সব মনে থাকবে। আপনি আবার দিল্লি এলে আপনার সঙ্গে দেখা করব কিন্তু। গাড়িতে উঠেই ছর্দিকে জিজ্ঞেস করলাম, ছর্দি, উনি কে? ছর্দি শুধু বলল, আমার বর্দি। তারপরই ছর্দি আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে নীলু, কেউটে সাপ কোথায় কিনতে পাওয়া যায় তুই জানিস? আমি চমকে উঠলাম। প্রথমে মনে হলো ভুল শুনেছি, তাই জিজ্ঞেস করলাম, কি বললে? ছর্দি বলল, কেউটে সাপ, কেউটে সাপ। কেউটে সাপ কি হবে? কিনবো, কিনে পুষবো। তুমি সাপ পুষবে? ছর্দি একগাল হেসে বলল, হ্যাঁ, খুব ভালো জিনিস। আমার সন্দেহ হলো ছর্দির বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, কিংবা আমারই কান দুটো একেবারে খারাপ হয়ে গেছে নাকি। দোকানে আঙুল ঢুকিয়ে আমি ঝাঁকাতে লাগলাম। বাড়ি পৌঁছাবার পর মা ছর্দিকে জিজ্ঞেস করলেন, রাস্তায় খাবার টাবার ঠিক মতো পেয়েছিলি তো? কোনো অসুবিধা হয়নি? ছর্দি বলল, না মা, কোনো অসুবিধা হয়নি। তবে মুঘলসরাই পর্যন্ত গাড়িতে বড্ড ভিড় ছিল, তারপর থেকে অবশ্য গাড়ি একদম ফাঁকা। মুঘলসরাইতেই সবাই নেমে গেল। ছর্দি মুচকি হেসে বলল, নামবে না কেন? গাড়িতে ডাকাত পড়েছিল যে। মা একেবারে আঁতকে উঠে বললেন, কি বললি? গাড়িতে ডাকাত পড়েছিল? কি সর্বনাশের কথা! তুই তখন কি করলি? ছর্দি বলল, আমার তো ভয়ের তেমন কিচ্ছু ছিল না, আমার সঙ্গে যে বর্দি ছিল। বর্দি আবার কে রে? সেই বা ডাকাতের সঙ্গে কি করলো শুনি? বর্দি তো ডাকাতদেরকে তাড়িয়ে দিল। ছর্দির বর্দিকে তো আমি দেখেছি, অন্তত 70 বছরের বুড়ি, তিনি আবার কি করে ডাকাত তাড়াবেন? আমি আর থাকতে না পেরে বললাম, মা, ছর্দি আজ বড্ড উল্টো পাল্টা কথা বলছে। ছর্দি তখন হাসতে হাসতে বলল, বলছি বলছি, সব বুঝিয়ে বলছি। খাবার টাবার দাও, খিদে পেয়েছে যে। ততক্ষণে হাত মুখ ধুয়ে আসি। খাবার টেবিলে সবাই ছর্দিকে গোল হয়ে ঘিরে বসেছে। পাশের বাড়ি থেকে এসেছে ছর্দির বন্ধু খুকুদি আর মিনুদি। বৌদি আর থাকতে না পেরে বলল, কি হয়েছিল বলো না ছোটন, সত্যি সত্যি ডাকাত? চায়ের কাপে চুমুক দিয়ে ছর্দি বলল, একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে ছোড়া। ছোড়া হাতে লোকটার মুখ ভর্তি দাড়ি। সবাই ভয়ে শব্দ করে উঠল। মা জিজ্ঞেস করলেন, কি করলো মুখ পোড়া ডাকাতগুলো? গভর্নমেন্ট কিছু করতে পারে না এদের? লোকে কি রেলে চাপবে না? ছর্দি বলল, আমার আর কোনোদিন ডাকাতের ভয় হবে না। খুকুদি বিরক্ত হয়ে বলল, বাবারে বাবা, ছোটনটা কোনো কথাই বলে না, আগে বল না বর্দিকে। ছর্দি বলল, বর্দি যে সে নয়, আসামের এক রাজার কাকিমা। এত বয়সেও কি সুন্দর দেখতে। বাংলা তো ভালো জানেই, ইংরেজি, হিন্দি, ফরাসি অনেক ভাষা জানেন। একা একা সারা দেশে ঘুরে বেড়ান। বিলেতে টিলেতেও একা একা গেছেন, একটুও ভয় পান না। মা জিজ্ঞেস করলেন, তোর সঙ্গে আগে আলাপ ছিল? ছর্দি বলল, না, এবারেই আলাপ হলো। ভাগ্যিস আমি ঠিক ওর পাশে গিয়ে বসেছিলাম। উনি প্রথমে আমার সঙ্গে ভালো করে কথা বলেননি, বারবার আমার দিকে শুধু তাকিয়ে দেখলেন। তারপর একবার জিজ্ঞেস করলেন, তুমি কি দিনের বেলা ঘুমো? আমি বললাম, কেন বলুন তো? উনি বললেন, যারা ট্রেনে উঠে দিনের বেলায় ঘুমোয় তাদের আমার ভালো লাগে না। আমি তখন হেসে বললুম, না না, আমি দিনের বেলা ঘুমোই না। উনি তখন খুশি হয়ে আমার সঙ্গে অনেক গল্প করতে লাগলেন। খুব চমৎকার গল্প বলতে পারেন উনি। সেই গল্প শুনতে শুনতে কি করে যে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। মিনুদি বলল, কি গল্প বললেন, দু একটা বল না আমাদের। বৌদি বলল, না না, সেই ডাকাতের কথা বলো। ডাকাতরা কখন এলো?
সর্দি বললেন, আচ্ছা, বড়দির গল্পগুলো পরে এক সময় বলবো না হয়, এখন ডাকাতদের কথাই বলে নি। আমাদের মেয়ে কামরায় 8-10 জন মেয়ে ছিল মোটে, বাকি সবাই পুরুষ। বৌদি বলল, ও মা, মেয়ে কামরায় পুরুষেরা ওঠে নাকি? সর্দি বলল, অনেকদিন তো ট্রেনে চাপনি, তাই কিচ্ছু জানো না, আজকাল আর নিয়ম কানুন কেউ মানে না। আমি একবার একজন টিকিট চেকারকে ডেকে বলেছিলুম, এতগুলো লোক এখানে উঠেছে কেন, এদের নামিয়ে দিন না। তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, আমি কি করব বলুন, এদের তো অনেকের টিকিটই নেই। বড়দি বললেন, দিনের বেলা থাকতে চাই থাক, রাত্রির হলেই আমি ওদের নামিয়ে দেব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, বড়দি, আপনার কথা ওরা শুনবে? বড়দি বললেন, শুনবে না কেন, ভালো করে বললেই শুনবে। অনেক পুরুষ মানুষেরই নাক ডাকে, রাত্রিরে নাক ডাকা শুনলে আমার একটু ঘুম হয় না, বলেই আমি পুরুষদের কামরায় উঠি না। দেখতে দেখতে রাত্রির হয়ে গেল। বড়দি তখন নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে রাজরানীর মতন হুকুমের সুরে কটা ছেলেকে বললেন, এই তোমরা এবারে নেমে যাও, অনেকক্ষণ তোমাদের বসতে দিয়েছি। যেন পুরো রেলটাই বড়দির নিজের, কাকে কখন কোথায় বসতে দেবেন সেটা ওর ইচ্ছের উপরেই নির্ভর করছে। আশ্চর্য ব্যাপার, কিন্তু বড়দির কথা শুনে অনেকেই সুরসুর করে নেমে গেল, কেউ একটুও তর্ক পর্যন্ত করলো না। ওদের মধ্যে 2 জন বাঙালি ছেলে ছিল। আমি ভেবেছিলাম বাঙালি যখন তখন তর্ক তো করবেই, তারাও নেমে গেল মুখ বুজে। শুধু 3 জন লোক খুব কাঁচুমাচু ভাবে বড়দিকে বলল, আমরা আর 2 স্টেশন পরেই নেমে যাব, আমাদের একটু বসতে দিন, ট্রেনে আর কোথাও একটুও জায়গা নেই। বড়দি বললেন, ঠিক তো। তারা জিভ কেটে বলল, নিশ্চয়ই। তারপর একটা স্টেশন পেরিয়ে গেল। বড়দি নিজের শোবার জায়গা টায়গা ঠিক করলেন, একটা সুন্দর ছোট বেতের তৈরি গয়নার বাক্স রাখলেন মাথার কাছে। তারপর আমাকে বললেন, আমার জিনিসপত্র একটু দেখো, আমি বাথরুম থেকে আসছি। বড়দি বাথরুম থেকে বেরিয়ে আসবার আগেই পার হয়ে গেল 2য় স্টেশন। বড়দি ফিরে এসে নিজের জায়গায় আসন পেড়ি হয়ে বসলেন। কড়া গলায় সেই লোক 3টিকে বললেন, এই তোমরা নেমে গেলে না যে? লোক 3টে উঠে দাঁড়ালো। বৌদি বলল, ওরাই বুঝি ডাকাত? ফুকুদি বলল, বৌদি থামো, ওকে বলতে দাও। সর্দি বলল, হ্যাঁ, ওরাই ডাকাত। ওরা উঠে দাঁড়িয়ে বলল, আমরা তো স্টেশনে নামি না, চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়াই হলো আমাদের অভ্যেস। তার আগে যার কাছে যা আছে তা বার করে ফেলুন তো। ডাকাত 3টে পিস্তল আর ছোড়া উঁচিয়ে ধরতেই কামরার অন্য মেয়েরা চিৎকার আর কান্নাকাটি শুরু করে দিল। আমারও বুকের মধ্যে হাপুস হুপুস করছিল, কিন্তু বড়দির দিকে তাকিয়ে দেখলাম তিনি রাগী চোখে তাকিয়ে আছেন ওদের দিকে। বড়দি আমাকে বললেন, ভয় নেই, চুপ করে বসে থাকো। তারপর আমার কানে কানে আরও একটা কথা বলে দিলেন। সব মেয়েরা তাদের গয়না গাঁটি টাকা পয়সা দিয়ে দিল। একজন মহিলা তার গলার হারটা কিছুতেই দিতে চাচ্ছিলেন না, কান্নাকাটি করছিলেন। দাড়িওয়ালা ডাকাতটা সেটা ছিঁড়ে নিল গলা থেকে। তারপর তারা এলো আমাদের সামনে। যার চেহারা সর্দারের মতন সেই ডাকাতটা বলল, এই যে দিদিমা, যা আছে সব দিয়ে দিন। বড়দি বললেন, আমি কারুর দিদিমা নই। ডাকাতটা বলল, দিদিমা বা ঠাকুমা যাই হন, গয়না গাঁটিগুলো চটপট বার করুন দেখি। বড়দি আমার দিকে ফিরে বললেন, আজকাল ডাকাতগুলো কি অসভ্য, মেয়েদের দিকেও ছুরি ছোড়া তোলে। আগেকার দিনে কত ভালো ভালো ডাকাত ছিল, আমাদের বাড়িতে কতবার ডাকাত পড়েছে, কোনোদিন তারা মেয়েদের ভয় দেখায়নি। রঘু ডাকাতের ছেলে মধু ডাকাত একবার আমাদের বাড়িতে এসেছিল ডাকাতি করতে। কি ভালো ছেলে, আমার সামনে হাত জোর করে বলেছিল, মা জননী। ডাকাত 3টে বলল, আমাদের এখন গল্প শোনার সময় নেই,
কোথায় কি আছে দেখি। বড়দি বললেন, ঠিক আছে বাপু, দাঁড়াও, খবরদার গায়ে হাত টাত দেবে না, আমার সব গয়না এই বেতের বাক্সে রয়েছে, আমি খুলে দিচ্ছি। বড়দি বেতের বাক্সটা খুললেন আর ডাকাত তিনটে ব্যস্তভাবে মুখ ঝুঁকিয়ে দাঁড়ালো। বাক্সের ডালা খুলতেই ভেতর থেকে ফোঁস করে মাথা তুলল একটা মস্ত বড় কেউটে সাপ। মা, বৌদি, খুকুদি, মিনুদি, আমি সবাই মিলে একসঙ্গে বললাম, স্প্রিং এর সাপ। ছর্দি বলল, স্প্রিং এর সাপ আবার কি? সে তো সিনেমায় থাকে। এটা সত্যি সত্যি একটা বিরাট কেউটে, এত বড় ফানা। ডাকাত তিনটে বাপরে বলে 3 পা পেছিয়ে গেল। সাপটা তাদের দিকে তাকিয়ে মাথা দোলাতে লাগলো। বড়দি তার হাত ব্যাগ থেকে একটা ছোট্ট বাঁশি বের করে ফুঁ দিতেই সাপটা বাক্স থেকে বেরিয়ে সরসর করে নেমে পড়ল। তারপর তাড়া করে গেল ডাকাতদের দিকে। ডাকাত তিনটে হঠাৎ সাপটাকে দেখে এত ভয় পেয়ে গিয়েছিল যে কি করবে ভেবে পায়নি। তার আগেই সাপটা সবচেয়ে বড় ডাকাতটার একটার পা পেঁচিয়ে ধরে ফোনা তুলে রইল। বড়দি বললেন, এবার আমি আর একবার বাঁশি বাজালেই সাপটা ছোবল বসাবে, বাজাবো? ডাকাতটা হাউমাউ করে কেঁদে বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বড়দি বললেন, কিন্তু আমার যে খুব বাঁশি বাজাতে ইচ্ছে করছে। তিনটে ডাকাতি তখন হাত থেকে গয়না টয়না আর টাকা পয়সা ছেড়ে ছুঁড়ে ফেলে দিল। বলল, আমরা নাকে খড় দিচ্ছি। বড়দি তখন আদর করে ডাকলেন, কেউটে সোনা, ওকে ছেড়ে দিয়ে একটু এসো তো। কেউটে সাপটা সত্যি লক্ষ্মী ছেলের মতন বড়দির কথা শুনল। ডাকাতটাকে ছেড়ে একটু দূরে এসে ফোনা তুলে রইল। বড়দি বললেন, আমার সঙ্গে একটা গোখরো সাপও আছে, তাও তো সেটাকে এখনো ছাড়িনি। সেটা বড্ড বেশি রাগী। দেশে দুষ্টু লোকের তো অভাব নেই। আমি সব সময় সেই জন্যেই পোষা সাপ দুটোকে সঙ্গে রাখি। বড়দি ডাকাত তিনটেকে সত্যি নাকে খড় দেওয়ালেন, কিন্তু ট্রেন একটু আসতে হতেই ডাকাত তিনটে ঝুপঝুপ করে লাফিয়ে নেমে পালালো। পরের স্টেশনে অন্য সব মেয়েরাও নেমে গেল। তারা বড়দিকে ধন্যবাদ জানালো বটে, কিন্তু সাপের সঙ্গে এক কামরায় থাকতে রাজি হলো না। আমি আর বড়দি আরাম করে শুয়ে শুয়ে এলাম। বড়দি আমাকে শেখাতে লাগলেন কি করে সাপ পুষতে হয়। ভালো করে শেখালে পোষা সাপ কুকুরের চেয়েও বেশি কথা শোনে। গল্প শেষ করার পরে সবাই বলতে লাগলো, তারা একদিন ছর্দির বড়দিকে দেখতে যাবে। আমি শুধু জিজ্ঞেস করলাম, ছর্দি, সাপ দেখে তোমার একটু ভয় করেনি? ছর্দি বলল, ভয় করবে কেন? বড়দি যে আগেই আমার কানে কানে বলে দিয়েছিলেন, সাপ দুটোর 20 দাঁত ভাঙা। 20 দাঁত থাকলে পোষা সাপ কেউ বিশ্বাস করে না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্পের হাট।